papers will now be distributed and the voting thus begun. মঙ্গলবার সকাল 10টা নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের ঐতিহাসিক জেনারেল অ্যাসেম্বলি হল। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজের মাঝেই পুরো হলের বাতাস তখন এক রুদ্ধশ্বাস এবং নজিরবিহীন স্নায়ুযুদ্ধে রূপ নিয়েছে। জাতিসংঘের 190টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা একে একে গোপন ব্যালটে নিজেদের ভোট দিচ্ছেন। 40 বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বহুপাক্ষিক মঞ্চের নেতৃত্বের আসনে কে বসবে, বাংলাদেশ নাকি সাইপ্রাস? এশিয়া প্যাসিফিক অঞ্চলের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভোট গণনা যখন শেষ হলো, তখন পুরো হলে ছড়িয়ে পড়ল এক অভূতপূর্ব শিহরণ। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের শক্তিশালী প্রার্থী আন্দ্রেয়াস কোরুসিসকে মাত্র 8 ভোটের ব্যবধানে হারিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 91 ভোটের বিপরীতে 99 ভোট পেয়ে বাংলাদেশের এই ঐতিহাসিক বিজয়ের পর যখন হলরুমে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হলো, তখন খলিলুর রহমানের দুহাত তুলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করার আবেগঘন দৃশ্যটি বিশ্ববাসীর ব্যাপক প্রশংসা করেছে। এই একটিমাত্র বিজয় যেন বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসের চিত্র রাতারাতি বদলে দিল। মনে কি পড়ে সেই পুরনো দিনের কথা, যখন প্রিয়া সাহা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একতরফা অভিযোগ করেছিলেন? সেই সময় ট্রাম্পের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছিল তিনি হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ঠিকমতো চেনেনি না, কিংবা চিনলেও মনে করতে বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু আজকের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। এখন শুধু ডোনাল্ড ট্রাম্প নন, জাতিসংঘের এই সর্বোচ্চ পদ অর্জনের মাধ্যমে পুরো পৃথিবী এক নামে বাংলাদেশকে চিনতে বাধ্য হবে। আগামী 8ই সেপ্টেম্বর থেকে যখন জাতিসংঘের 81তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে, তখন থেকেই শুরু হবে বাংলাদেশের এই নতুন এবং পরাক্রমশালী কূটনৈতিক অধ্যায়। তবে এই গৌরবোজ্জ্বল অর্জনের সমান্তরালে খলিলুর রহমানের কাঁধে এখন চেপে বসেছে এক বিশাল হিমালয় সম দায়িত্ব, যার উপর নির্ভর করছে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারকরা বলছেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের এই 1 বছরের মেয়াদের উপর অনেক কিছুই ঝুলছে। বাংলাদেশ শক্তিশালী হবে কিনা, রোহিঙ্গা সমস্যার সমাধান হবে কিনা, পার্বত্য চট্টগ্রামের স্পর্শকাতর সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি জাতিসংঘকে যুক্ত করতে পারবেন কিনা, এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সামরিক ও কৌশলগত ভাবমূর্তি জোরদার করতে পারবেন কিনা। তবে এই ঐতিহাসিক বিজয়ের সুবাসের মধ্যেই রাজনৈতিক ও আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক এবং চুলচেরা বিশ্লেষণ। খলিলুর রহমানের এই পদে আসীন হওয়া নিয়ে সমালোচকরা ভিন্ন এবং চাঞ্চল্যকর তথ্য হাজির করছেন। কট্টর সমালোচকদের মতে এই জাতিসংঘ বা সাধারণ পরিষদ আসলে পর্দার আড়ালের পরাশক্তি, আমেরিকার একটি পুতুল সংস্থা ছাড়া আর কিছুই নয়, যারা দিনের পর দিন ইরান, ফিলিস্তিন কিংবা লেবাননের মাজলুম মানুষদের পাশে দাঁড়াতে পারে না। সেখানে 1 বছরের জন্য একজন আলংকারিক সভাপতি হওয়া বা না হওয়াতে আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তবসম্মত কোনো পরিবর্তন আসবে না। এর চেয়েও বড় এবং আভ্যন্তরীণ রাজনৈতিক অভিযোগটি হলো, অনেকে ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশের নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতার সমীকরণ ওলটপালট করার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে দেখছেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারও আগে ছিলেন একজন পেশাদার কূটনীতিক। সমালোচকদের দাবি, ওয়াশিংটনের সবুজ সংকেত এবং সরাসরি ইশারা ছাড়া জাতিসংঘের এত বড় একটি বহুপাক্ষিক পদে বসা কোনোভাবেই সম্ভব নয়। তাদের আশঙ্কা, খলিলুর রহমান হয়তো আগামী দিনে বাংলাদেশকে চীন, ইরান, পাকিস্তান বলয় থেকে অত্যন্ত সুকৌশলে বের করে সম্পূর্ণভাবে মার্কিন ব্লকে বা আমেরিকা বলয়ে ঢোকানোর এজেন্ডা বাস্তবায়ন করবেন। এই চরম বিতর্কের মাঝেই প্রশ্ন উঠেছে তার দ্বৈত দায়িত্ব নিয়ে। তিনি কি পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকে একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কাজ করবেন, নাকি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন? জাতিসংঘ সনদের 21 অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ পরিষদ প্রতি অধিবেশনের জন্য একজন সভাপতি নির্বাচন করে থাকে, যার ক্ষমতা ও কার্যপরিধি নির্ধারিত হয় সরাসরি জাতিসংঘ চার্টার দ্বারা। ডক্টর খলিলুর রহমান এই আসনে বসে মূলত অধিবেশন পরিচালনা, বিভিন্ন আন্তর্জাতিক বিতর্কের সঞ্চালনা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তত্ত্বাবধান এবং বৈশ্বিক ইস্যুতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঐক্যমত গড়ে তোলার চেষ্টা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের নতুন মহাসচিব নিয়োগের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আর খলিলুর রহমানের এই মেয়াদের মাঝেই জাতিসংঘের পরবর্তী নতুন মহাসচিব
নির্বাচিত হতে যাচ্ছেন। ফলে বিশ্ব রাজনীতির শীর্ষ আমলনামা এখন তার হাতের মুঠোয়। তবে এই পদের একটি সীমাবদ্ধতাও রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ যে কোনো বৈশ্বিক সংকটে আলোচনা বা সুপারিশ করতে পারলেও তাদের সিদ্ধান্ত কোনো রাষ্ট্রের উপর জোরপূর্বক বাস্তবায়ন করার আইনি বা সামরিক বাধ্যবাধকতার ক্ষমতা নেই। এছাড়া আর্থিক দিক থেকে সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের নিয়মিত বেতনভুক্ত কর্মচারী নন। তাই জাতিসংঘ থেকে তিনি কোনো ব্যক্তিগত বেতন ভাতা পাবেন না। তবে তার সভাপতির কার্যালয় বা অফিস পরিচালনার জন্য জাতিসংঘ বার্ষিক $3,32,000 মার্কিন ডলারের একটি বাজেট বরাদ্দ দেবে, যা বাংলাদেশি টাকায় 40 কোটি টাকা। সভাপতির নিজস্ব বেতন এবং অন্যান্য ব্যক্তিগত ভাতা সংশ্লিষ্ট দেশের সরকারকে অর্থাৎ বাংলাদেশ সরকারকেই বহন করতে হবে, যদিও জাতিসংঘের পক্ষ থেকে তাকে নিউ ইয়র্কে আবাসন এবং যাতায়াতের আন্তর্জাতিক সুবিধা প্রদান করা হবে। ইতিহাসের চাকা ঘুরে ঠিক 40 বছর পর বাংলাদেশ আজ হুমায়ুন রশিদ চৌধুরীর সেই 41তম অধিবেশনের সোনালী স্মৃতি ফিরিয়ে আনল। সে সময় হুমায়ুন রশিদ চৌধুরীর সভাপতিত্বেই জাতিসংঘে উন্নয়নের অগ্রাধিকার সংক্রান্ত ঐতিহাসিক ঘোষণাপত্র বা 41/128 নম্বর প্রস্তাব গৃহীত হয়েছিল এবং বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্ত হওয়ার গৌরব অর্জন করেছিল। 4 দশক পর সেই একই মঞ্চে দাঁড়িয়ে ডক্টর খলিলুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যে বিশ্ব শান্তি রক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG অর্জন এবং বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলা করাই হবে তার মেয়াদের প্রধান অগ্রাধিকার। একদিকে বিশ্বমঞ্চে বাংলাদেশের এক নতুন এবং বীরত্বপূর্ণ কূটনৈতিক জয়জয়কার, অন্যদিকে ভূরাজনৈতিক বলয় পরিবর্তন এবং মার্কিন ইশারার তীব্র রাজনৈতিক বিতর্ক। সব মিলিয়ে ডক্টর খলিলুর রহমানের এই জাতিসংঘ বিজয় বাংলাদেশের ইতিহাসে এক রুদ্ধশ্বাস অধ্যায়ের সূচনা করেছে। এখন দেখার বিষয় আগামী 8ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক অধিবেশনে তিনি বাংলাদেশ ফার্স্ট নীতি বজায় রেখে দেশের স্বার্থ কতটা রক্ষা করতে পারেন, নাকি সমালোচকদের দাবি অনুযায়ী পরাশক্তিদের ভূরাজনৈতিক দাবার ঘুঁটি হিসেবেই সীমাবদ্ধ থাকেন। ক্ষমতার এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য এখন পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।